চ্যাপ্টার 210 স্টোরি। টিঙ্গেন শহরের এক শহরতলিতে একটা চমৎকার বাড়ি ছিল, যার সামনে ছিল সুন্দর সবুজ লন। সেপ্টেম্বরের শুরুতে সেই লনের বাগানটা কেমন যেন শুকিয়ে যেতে শুরু করেছিল। বাড়িটার সাথে একটা টকটকে লাল রঙের চিমনি লাগানো ছিল। সেই বাড়ির শোবার ঘরের জানালার পাশেই রাখা ছিল একটা টেবিল। টেবিলের ওপর একটা সাধারণ নোটবুক খোলা অবস্থায় পড়েছিল। হঠাৎ একটা ফ্যাকাসে হাত নোটবুকের পাতাগুলো উল্টে একেবারে প্রথম পৃষ্ঠায় নিয়ে গেল। তারপর খুব দ্রুত পাতাগুলো শেষ পর্যন্ত একবার দেখে নিল। পাতাগুলো উল্টানোর সাথে সাথে সেখানে লেখা শব্দগুলো আবছাভাবে ভেসে উঠতে লাগল। সিক্রেট অর্ডারের একজন সদস্য রিজেন্স ক্লান্তি আর বিভ্রমের কারণে ভুল করে অ্যান্টিগোনাস পরিবারের সেই নোটবুকটিকে সাধারণ এক পুরনো বই হিসেবে বিক্রি করে দিল। এটা ছিল নেহাতই এক কাকতালীয় ঘটনা, যেটার পেছনে বেশ একটা যুক্তিও ছিল। অ্যান্টিগোনাস পরিবারের রক্তধারার আহ্বানে সাড়া দিয়ে সেই নোটবুকটি গোপনে তার মালিকদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করল। একের পর এক মালিক বদল হতে থাকল। হাত বদল হতে হতে একসময় সেটা টিঙ্গেন শহরে এসে পৌঁছাল। শেষ পর্যন্ত নোটবুকটা অরোরা অর্ডারের সদস্য সিরিয়াস আরাপিস এবং হানাস ভিনসেন্টের হাতে গিয়ে পড়ল। নোটবুকটাতে সাময়িকভাবে যে বিষয়গুলো ফুটে উঠেছিল সেগুলো পড়ে দেখার পর তারা সেখান থেকে পোর্শন ফর্মুলাগুলো কপি করে নিল। এরপর সিরিয়াস আর হানাস দুশ্চিন্তায় পড়ে গেল যে সিক্রেট অর্ডারের সদস্যরা যারা ডিভিনেশনে খুব দক্ষ, তারা হয়তো তাদের খুঁজে বের করে ফেলবে। অনেক আলোচনার পর তারা ঝুঁকি এড়াতে নোটবুকটা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা মিস্টার জেডের উত্তরের জন্য অপেক্ষা করেনি, কারণ হয়তো তিনি তখন এনম্যাট হারবারে ছিলেন। সিরিয়াসের পরিচয়ের মাধ্যমে হানাস খোই ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের ওয়েলচ ম্যাকভার্ন এর সাথে পরিচিত হল। এরপর হানাস সেই অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা ওয়েলচের কাছে সাধারণ এক প্রাচীন বই হিসেবে বিক্রি করে দিল। পরবর্তীতে সিরিয়াস শুনল যে হর্নাসিস পর্বতমালায় নাকি বিশাল এক গুপ্তধন লুকানো আছে, আর সেই লোভে সে ওই পাহাড় নিয়ে গবেষণা শুরু করার জন্য ডিউ ইভিল লাইব্রেরিতে যাতায়াত শুরু করল। সে ভাবতেও পারেনি যে এতে কোনো সমস্যা হতে পারে, তাই সে সেখানে নিজের আসল নাম আর ঠিকানা ব্যবহার করল। এটা আসলে তার স্বভাবের সাথেই মানানসই ছিল। এই গবেষণার সময় তার সাথে লেনেভুসের পরিচয় হল, যে কিনা একটা জালিয়াতির ফন্দি আঁটতে লোহার খনি সম্পর্কে তথ্য খুঁজছিল। লেনেভুসের ভেতরে যে পাগলামি আর ঠকানোর ক্ষমতা ছিল সেটা সিরিয়াস খুব পছন্দ করল। সে ঠিক করল যে লেনেভুসকে সে অরোরা অর্ডারের একজন সদস্য হিসেবে গড়ে তুলবে। অবশ্য তার আগে লেনেভুসকে নিয়ে তদন্ত করাটা তো জরুরি ছিলই। সিরিয়াস খুব গোপনে লেনেভুসকে ট্রু ক্রিয়েটারের কাছে প্রার্থনা করার এক ভয়ঙ্কর রীতির কথা জানাল, যাতে তাঁর সন্তানকে এই পৃথিবীতে আনা যায়। তবে সিরিয়াস জানত যে লেনেভুসের সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সেই রীতির নিয়মগুলো ছিল ভীষণ কঠিন আর জটিল। কিন্তু লেনেভুস এই ব্যাপারে দারুণ আগ্রহ দেখাল, কারণ একজন দেবতার আশীর্বাদ পাওয়ার লোভ সে সামলাতে পারছিল না। সে ঠিক করল যে তার স্টিল কোম্পানি গড়ার পরিকল্পনার পাশাপাশি সে এই রীতির কাজটাও চালিয়ে যাবে। চালাক লেনেভুস বুঝতে পেরেছিল যে সিরিয়াস আরাপিসের মধ্যে কোনো রহস্য আছে, কিন্তু নিজের স্বার্থের কথা চিন্তা করে সে সেটা কাউকে জানাল না। লেনেভুস আরও একবার পাগলাগার্দে হুড ইউজেনের সাথে দেখা করতে গেল। তারা একে অপরকে অনেক আগে থেকেই চিনত এবং একে অপরের অবস্থা সম্পর্কে জানত। একটা অন্ধকার ডিভিনেশনের পর অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা পুরোপুরি জেগে উঠল। ওয়েলচ আর তার সহপাঠীরা মারা গেল। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ক্লাইন মোরেত্তি নোটবুকের প্রভাবে সেটা নিয়ে রেবিবারের বাড়িতে পৌঁছে দিল। গল্পের শেষটা যেন এভাবেই হওয়ার কথা ছিল। নোটবুকের অনেকগুলো লাইন ঘষে মুছে ফেলা হল, আর নতুন কিছু লেখা শুরু হল। কোনো এক অদ্ভুত কারণে আর কোনো ব্যাখ্যা ছাড়াই ক্লাইন সেই ঘটনার পর আত্মহত্যা করল না এবং কোনোভাবে বেঁচে থাকল। এরপর ওয়েলচের মামলার তদন্ত করতে গিয়ে নাইটহকদের সাথে তার পরিচয় হল। সে ডান স্মিথের সাথে দেখা করল আর নাইটহক দলে যোগ দিল। যদিও এই ঘটনাটা ইনসে জ্যাংওয়েলের বর্ণনার বাইরে চলে গিয়েছিল, তবু এটা গল্পের মূল ধারায় কোনো বাধা তৈরি করল না। বাক্কাস আর তার ভাইয়েরা তখন বেশ বিপদে ছিল। জুয়া খেলে তারা সব টাকা খুইয়ে ঋণে ডুবে গিয়েছিল। টাকা জোগাড় করার জন্য তারা ধনী কাউকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করল। যখন তারা একটা লুকানোর জায়গা খুঁজছিল, ঠিক তখনই তারা রেবিবার এর অ্যাপার্টমেন্টের উল্টো দিকের ঘরটা পেয়ে গেল। ততক্ষণে রেবিবার অ্যান্টিগোনাস নোটবুকের ক্ষমতার মোহে পড়ে গেছে। সে তার পূর্বপুরুষদের রেখে যাওয়া সেই ক্ষমতা নিজের করে নেওয়ার চেষ্টা করছিল। তবে সে তখন আধা পাগল অবস্থায় ছিল, তাই সে খুব একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারল না। সে তার মৃত মাকে ফেলে আসলো ঠিকই, কিন্তু টিঙ্গেন শহর ছাড়ল না। সে শুধু নিজের কাজটা করার জন্য একটা গোপন জায়গা খুঁজে নিল। সত্যিই করুণ একটা ব্যাপার ছিল এটা। সে যদি একটু বেশি বুদ্ধিমান হতো তাহলে হয়তো এই গল্পটা আরও জটিল হতে পারত, কিন্তু তার সিদ্ধান্তগুলো ছিল শুধুই তার সহজাত প্রবৃত্তি আর মানসিক অস্থিরতার ফল। বাক্কাস আর তার দলবল অস্ত্র কিনে তামাক ব্যবসায়ী ভিক্রয় এর ছোট ছেলে এলিয়টকে অপহরণ করল।
অবশেষে তারা সফলভাবে এলিয়টকে ধরে নিয়ে আসল এবং রে বিবার এর অ্যাপার্টমেন্টের উল্টো দিকে সেই ঘরে আটকে রাখল। ভিক্রয়ের বাটলার একটা সিকিউরিটি কোম্পানির কাছে সাহায্য চাওয়ার দায়িত্ব পেল। ওয়েলচের রহস্যময় মৃত্যুর কারণে তখন সিকিউরিটি কোম্পানিগুলোতে লোকবলের খুব অভাব ছিল। ক্লি ঘটনাক্রমে একজন ডেলিভারি ম্যানের দেখা পেল এবং তার মাধ্যমেই ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি সম্পর্কে জানতে পারল। লিওনার্ড মিচেল আর ক্লাইন সেই কাজটা গ্রহণ করল। তাদের বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করে তারা খুব দ্রুত সেই ব্যবসায়ী ছেলেকে উদ্ধার করতে পারল। দুঃখের বিষয় হল যে ক্লাইন তখন বুঝতে পারল না যে অ্যান্টিগোনাস নোটবুকের সূত্রটা ঠিক তাদের উল্টো দিকের অ্যাপার্টমেন্টেই ছিল। তবে তার আধ্যাত্মিক চেতনা তাকে স্বপ্নের মাধ্যমে সেটা মনে করিয়ে দিল। আর এভাবেই টিঙ্গেন নাইটহকরা নোটবুকের খোঁজ পেয়ে গেল। সিল্ড আর্টফ্যাক্ট 2049 টিঙ্গেনে এসে পৌঁছাল। অ্যান্টিগোনাস পরিবারের সেই পুতুলের সাহায্যে ডান স্মিথ নাইটহকদের নিয়ে রে বিবারকে খুঁজে বের করল এবং তার ক্ষমতা লাভের প্রক্রিয়াটা মাঝপথে থামিয়ে দিল। রে বিবার একটা দানবে পরিণত হল আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। শেষ পর্যন্ত নাইটহকরা দক্ষতার সাথে একসাথে কাজ করে দানব বিবারকে খতম করল, কিন্তু সাথে সাথেই তারা সিক্রেট অর্ডারের এক সদস্যের আক্রমণের মুখে পড়ল। আবারও অনেকগুলো লাইন ঘষে মুছে ফেলা হল আর আগের লেখাগুলো পড়া অসম্ভব হয়ে গেল। লিওনার্ড মিচেল, যার কাছে একটা গোপন রহস্য আছে, সে হয়তো পরিস্থিতি সামাল দিতে পারত, কিন্তু তার আগেই ক্লাইন, যার আসলে মরে যাওয়ার কথা ছিল, সে এক ব্যাখ্যাতীত উপায়ে সিক্রেট অর্ডারের সেই সিকোয়েন্স 7 সদস্যকে মেরে ফেলল। তবে এতেও গল্পের মূল ধারা খুব একটা বদলাল না। ডান স্মিথ অ্যান্টিগোনাস নোটবুকটা হাতে পেল আর সেটার পাতাগুলো উল্টে দেখল। ঠিক সেই মুহূর্ত থেকেই সে গোপনে সেই নোটবুকের প্রভাবে কলঙ্কিত হতে শুরু করল। সব প্রস্তুতি শেষ করে লেনেভুস হুড ইউজেনকে প্রলুব্ধ করল আর তাকে নিজের কাজে ব্যবহার করতে শুরু করল। তারা লেনেভুসের বাগদত্তা মেগোসকে ধোঁকা দিয়ে ট্রু ক্রিয়েটরের সন্তানের আধার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করল। লেনেভুসের সফল হওয়ার সম্ভাবনা প্রায় ছিলই না। সবচেয়ে বড় সমস্যা ছিল যে মেগোস সেই রীতির শক্তিতে সুরক্ষিত থাকলেও একজন দেবতার ছায়ার সাথে সেই সম্পর্ক সহ্য করতে পারত না। বেদির ওপরই হয়তো তার মৃত্যু হতো। ঠিক সেই সময় দয়ালু ইনসে জ্যাঙ্গুইল গোপনে লেনেভুসকে সাহায্য করতে এগিয়ে আসল। সে ডেথের একজন বংশধরের যে বিশেষ বৈশিষ্ট্য পেয়েছিল সেটার অর্ধেকটা কেটে নিয়ে মেগোসের শরীরে আগে থেকেই রোপণ করে দিল। হুড ইউজেন মেগোসকে এক আধা অচেতন অবস্থায় নিয়ে গেল আর তাকে বিশ্বাস করালো যে ট্রু ক্রিয়েটর এর সেই ছায়া আসলে লেনেভুস। কারখানার এলাকার মানুষের জমে থাকা ক্ষোভ, বিষণ্ণতা আর যন্ত্রণার শক্তি নিয়ে সেই রীতি সফল হল। মেগোস ট্রু ক্রিয়েটরের সন্তান ধারণ করল। দেবতা যদিও বুঝতে পেরেছিলেন যে এসবই কাকতালীয়ভাবে সাজানো, কিন্তু যেহেতু তিনি 7 দেবতার দেওয়া শিকল ভেঙে বের হতে চেয়েছিলেন, তাই তিনি এতে বাধা দিলেন না। হুড ইউজেন কলঙ্কিত হয়ে গেল। সেই রীতি সফল হওয়ার পর পাগল লেনেভুস আবার তার জ্ঞান ফিরে পেল। সে পরিষ্কার বুঝতে পারল যে যদি সেই দেবতার সন্তান এই পৃথিবীতে আসে, তবে লেনেভুস নিজেই হবে তার অন্যতম বলিদান। একজন সাধারণ মানুষ কিভাবে দেবতার সন্তানের পিতা হতে পারে? এটা তো চরম অপবিত্র একটা কাজ। লেনেভুস আগেই টিঙ্গেন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং নাইটহক, ম্যান্ডেটেড পানিশার আর মেশিনারি হাইভমাইন্ডের জন্য কিছু সূত্র রেখে গেল, যাতে তারা তার এই কাজের পরিণতি সামাল দিতে পারে। পাগলামির জন্য শেষ পর্যন্ত একটা মূল্য তো দিতেই হয়। তবে লেনেভুস সরাসরি বিয়ন্ডার দলগুলোকে কোনো চিঠি লিখল না। সে ভাবল তাতে তাকে খুব বোকা মনে হবে। সে তার ভাড়া করা একটা বাড়িতে চিঠিটা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে যেন সরকারি বিয়ন্ডারদের সাথে একটা খেলা খেলছিল। তাই সে হুড ইউজেনের কলঙ্কিত হওয়ার কথা গোপন রাখল এবং নিজের পাওয়া সবকিছু নিয়ে চম্পট দিল। নিরাপদ থাকার জন্য সে সিরিয়াস আরাপিসকেও খবরটা জানাল। সিরিয়াস প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু সে হালকাভাবে অনুভব করতে পারল যে কাজটা হয়তো সত্যিই সফল হয়েছে। সেলেনা উড ভুল করে তার শিক্ষক হানাস ভিনসেন্টের কাছ থেকে সত্যিকারের ম্যাজিক মিরর ডিভিনেশনের মন্ত্র পেয়ে গেল। কাকতালীয়ভাবে ক্লাইন মোরেত্তি এসে তার সেই দুঃসাহসী চেষ্টা থামিয়ে দিল। ক্লাইন সফলভাবে এমন একটা অতিপ্রাকৃত ঘটনা সামাল দিল যাতে হয়তো অনেক প্রাণহানি হতে পারত। এরপর নাইটহকরা হানাস ভিনসেন্টের ওপর তদন্ত শুরু করল। তদন্তের এক পর্যায়ে ডান স্মিথ ঘটনাক্রমে তার স্বপ্নে ট্রু ক্রিয়েটর এর এক পরিষ্কার প্রতিচ্ছবি দেখল এবং মারাত্মকভাবে আহত হল। তবে সেজন্য সে পুরোপুরি কলঙ্কিত হল না, কারণ তাহলে নাইটহকদের উচ্চপদস্থ কর্মকর্তারা সেটা ধরে ফেলত। সেই আঘাতের কারণে ডান স্মিথের ওপর অ্যান্টিগোনাস নোটবুকের প্রভাব আরও বেড়ে গেল। তার অন্যমনস্কতা আর ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেল, আর সে ধীরে ধীরে ইনসে জ্যাঙ্গুইল এর মনমতো হয়ে উঠতে লাগল। আবারও অনেকগুলো লাইন মুছে ফেলা হল। অবিশ্বাস্য ব্যাপার, ক্লাইন মোরেত্তি ইনসে জ্যাঙ্গুইলের সেই গোপন প্রভাব আর লাল রঙের চিমনিটা লক্ষ্য করল। এটা সম্ভব হল কারণ খোই ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের শিক্ষক আজিক তাকে সাবধান করে দিয়েছিল। আজিক এর কাছেও অনেক গোপন রহস্য আছে।
তা সত্ত্বেও ক্লাইনের পক্ষে আসল সূত্র খুঁজে পাওয়াটা সত্যিই বিস্ময়কর আর ব্যাখ্যাতীত, কারণ যাই হোক না কেন ইনসে জ্যাঙ্গুয়েল তার কাজ চালিয়ে গেল এবং গল্প এগিয়ে চলল। ক্লাইন ঘটনাক্রমে লাইব্রেরিতে সিরিয়াসের সাথে দেখা করল এবং তাকে মেরে ফেলতে বাধ্য হল। এর ফলে লেনেভুস পর্যন্ত পৌঁছানোর সূত্রটা হঠাৎ করেই ছিঁড়ে গেল আর আসল সমস্যাটা খুঁজে পেতে দেরি হয়ে গেল। ক্লাইন মেগোজের সাথে দেখা করল, কিন্তু তার আধ্যাত্মিক বোধ তাকে মেগোজকে খুব কাছ থেকে দেখতে বাধা দিল, তাই সে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করল না। এটাই স্বাভাবিক, আমাদের গল্পগুলো তো আর আন্দাজে তৈরি হয় না। সে লাল রঙের চিমনিটা খুঁজছিল ঠিকই, কিন্তু সে এমন রাস্তাগুলো বেছে নিচ্ছিল যাতে সে আসল বাড়িটা দেখতে না পায়। হয়তো আরও 2-3 মাস পর যখন সে একদম শেষ দিকের বাড়িগুলো দেখত, তখন সে সেই আসল লাল চিমনির বাড়িটা খুঁজে পেত। পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখাগুলো ঘষে মুছে দেওয়া হল, যা আগের সব মোছা লেখার চেয়েও অনেক বেশি। ডান স্মিথের সমস্যা কমতে শুরু করল, তার অবস্থা চোখের সামনে ভালো হতে থাকল। সে আসলে অ্যাক্টিং মেথড রপ্ত করে ফেলল, আর এটা তাকে শিখিয়েছিল ক্লাইন মোরেত্তি, যে কিনা ডালি আর ওল্ড নিলো এর উদাহরণ দেখে উৎসাহ পেয়েছিল। না, ইনসে জ্যাঙ্গুয়েল এটা বিশ্বাস করতে পারল না, কিন্তু তাকে তার মূল পরিকল্পনা কিছুটা বদলে ফেলতে হল। গল্পে নতুন কিছু উপাদান যোগ হল। আজিক তার হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজতে ব্যাকল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিল। বেশি সময় লাগল না, ক্লাইন আর ডানহুড ইউজেনের কাছ থেকে সূত্র পেয়ে গেল। টিঙ্গেন শহরের কনজারভেটিভ পার্টি আর নিউ পার্টির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য ম্যাডাম শ্যারন ঝুঁকি নিয়ে পার্লামেন্ট সদস্যজন মেইনার্ডকে খুন করার সিদ্ধান্ত নিল। তার উদ্দেশ্য খুব একটা জোরালো ছিল না, কিন্তু তবুও সে কাজটা করল। মানুষের যখন মাথা ঠিক থাকে না, তখন সে এমন ভুল কাজ করেই থাকে। তাছাড়া তার আত্মবিশ্বাস ছিল যে সে ধরা পড়বে না। মেইনার্ডের স্ত্রী তামাক ব্যবসায়ী বিক্রয়ের মাধ্যমে ব্ল্যাকথন সিকিউরিটি কোম্পানির খোঁজ পেল। তারা তাকে নিরাশ করল না এবং খুব দ্রুত ম্যাডাম শ্যারনের অস্বাভাবিকতা খুঁজে বের করল। ডান স্মিথ, যার ক্ষমতা প্রায় সিকোয়েন্স 6-এর কাছাকাছি ছিল, সে আগেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল। সে সিল্ড আর্টফ্যাক্ট 30274 কেনলিকে দিয়ে দিল। যখন তারা দুজন আর ক্লাইন ম্যাডাম শ্যারনের বাড়িতে ফিরে আসল, ডান তাকে স্বপ্নে টেনে নিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। পরিকল্পনাটা ভালোই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাডাম শ্যারনের কাছে আদিম দানবী এর একটা মূর্তিও ছিল। ফলে নাইটহকদের পরিকল্পনা ব্যর্থ হল। কেনলি উত্তেজনার কারণে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ফেলল। ম্যাডাম শ্যারন শেষ হল ঠিকই, কিন্তু কেনলি মারা গেল। ডান নিজেকে অপরাধী ভাবতে লাগল, আর সে বরাবরের মতো কেনলির বিয়ন্ডার বৈশিষ্ট্য গ্রহণ করে নিল। এর ফলে তার ক্ষমতা হজম করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হল আর দেরি হয়ে গেল। তার মানসিক অবস্থা অস্থির হয়ে পড়ল। এমন পরিস্থিতির মধ্যেই লিওনার্ড আর ক্লাইন লেনেভুজের রেখে যাওয়া চিঠিটা দেখতে পেল। মেগোজ এক অদ্ভুত আহ্বান পেয়ে জুটল্যান্ড স্ট্রিটে এসে পৌঁছাল। সে ব্ল্যাকথন সিকিউরিটি কোম্পানিতে ঢুকে পড়ল। তার পেটের সেই শিশুটি তখন বেড়ে ওঠার এক সংকটপূর্ণ অবস্থায় ছিল। সে মেগোজকে আটকাতে পারল না। ডান এক বিস্তারিত পরিকল্পনা করল, যেটা সঠিক ছিল, কিন্তু সে একটা ভুল করে বসল। সে যদি শক্ত মনে মেগোজকে চ্যানিজ গেটের পেছনে নিয়ে যেতে পারত, তবে সেখানকার পরিবেশ আর জিনিসপত্রের সাহায্যে একটা সুযোগ থাকত। সে যদি সাহায্য আসার জন্য অপেক্ষা করতে চাইত, তবে তার সেন্ট সেলিনার ছাইয়ের বাক্সটা বের করা একদমই উচিত হয়নি। দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সব ঘটনার কারণে ডানের মন ঠিক ছিল না, আর সে আসল পয়েন্টটা ধরতে পারল না। একজন দেবতার সন্তান সেন্টের সেই ছাইয়ের বাক্সের বিপদ অনুভব করতে পারবে, তাই সেটা সক্রিয় হয়ে উঠল এবং সময়ের আগেই জন্ম নেওয়ার জন্য তার মায়ের শরীর থেকে শক্তি শুষে নিতে শুরু করল। আজিক তখন ব্যাকল্যান্ডে ছিল, সে তো আর প্লেনসওয়াকার নয় যে চাইলেই এত দ্রুত ফিরে আসবে। আরও কয়েকটা লাইন ঘষে মুছে দেওয়া হল। মেগোজ এক দানবে পরিণত হল আর লড়াই শুরু হল। সেন্ট সেলিনার সেই ছাইয়ের বাক্স, ব্লাড ভেসেল থিফ আর হঠাৎ করে উদয় হওয়া দুটো উচ্চস্তরের চার্মের সাহায্যে মেগোজ মারা গেল, আর দেবতার সেই সন্তানকে তাড়িয়ে দেওয়া হল। এর ফলে ডান স্মিথ মারা গেল এবং সেন্ট সেলিনার ছাইয়ের বাক্সের ক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হল। এটা ঠিক ইনসে জ্যাঙ্গুয়েলের মনের মতোই হল। ইনসে জ্যাঙ্গুয়েল নিজে লড়াই করার সুযোগ পায়নি ঠিকই, কিন্তু তাতে তার উদ্দেশ্য সফল হতে কোনো বাধা আসেনি। সে ক্লাইন মোরেত্তিকে মেরে ফেলল, যে বারবার তার পরিকল্পনায় বাধা দিচ্ছিল। তারপর সে সেন্ট সেলিনার ছাই নিয়ে পালিয়ে গেল। ইনসে জ্যাঙ্গুয়েল ডেথের সেই বংশধরের বাকি অর্ধেক বৈশিষ্ট্য ব্যবহার করে একটা রীতির আয়োজন করল। সে সেন্ট সেলিনার ছাই খেয়ে ফেলল এবং সফলভাবে ডেথ পোর্শনের সিকোয়েন্স 5 গেটকিপার থেকে অ্যাভারনাইট পোর্শনের সিকোয়েন্স 4 নাইট ওয়াচারে উন্নীত হল। এভাবে সে দেবত্ব লাভ করল আর একজন ডেমিগড হয়ে উঠল। সূর্য আগের মতোই পৃথিবীর ওপর আলো দিয়ে যাচ্ছে। টিঙ্গেন শহরের প্রায় কেউই বুঝতে পারল না যে তারা কত বড় এক বিপদ থেকে বেঁচে গেল।
বেচারা দানব অ্যাডেমিসাল হয়তো এই কথা ভেবেই খুব বিভ্রান্ত হয়ে থাকবে। নোটবুকের একদম শেষ পৃষ্ঠাটা উল্টানো হল। যে মধ্যবয়স্ক মানুষটা বইটা ধরেছিল তার চুল ছিল গাঢ় সোনালি রঙের, তার চোখ দুটো কালচে নীল, প্রায় কালোর মতোই, তার নাকটা লম্বা আর ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা, তার মুখটা যেন পাথরের তৈরি কোনো মূর্তির মতো যেখানে কোনো বলিরেখাও নেই। তার ফ্যাকাসে হাতে ধরা ছিল একটা ক্লাসিক কুইল কলম। কোনো কালিতে না ডুবিয়েই সে পরিষ্কারভাবে একটা লাইন লিখল। সে এক সাধারণ বাক্য দিয়ে লেখা শেষ করল। টিনডিনের গল্পের এখানেই সমাপ্তি। বইটা বন্ধ করার সময় পাতাগুলো খসখস করে শব্দ করল, শুধু বাদামি রঙের মলাটটা দেখা যেতে লাগল।